অনিরুদ্ধ নিশীথ তেজস্মিতা মর্তুজা পর্ব ১৩। পাঠে আমি শারমিন। কতটা নিচে নেমেছো তুমি? ভাবো না সে নিয়ে, তাই না? ম্যাম, ভাবি না। তার একটা কারণও আছে। ভাবলে নিচে নামতে কষ্ট হয়, অথবা নিচে নামার ইচ্ছেটাই আর থাকে না, এই জন্যই ভাবি না। মনোয়ারা কপালে হাত চাপলেন। ফাজলামি পেয়েছ? আর একটা বাজে কথা বললে থাপ্পড় মারবো একটা। রেগে যাচ্ছেন কেন? খুশি হব তোমার বাদরামিতে। খুশি হওয়াই তো উচিত, দুঃখিত হবার কিছু দেখছি না। মানুষ বড় হবার সাথে সাথে বদলায়। তোমার আরও অবনতি হচ্ছে। যখন অনার্স ভর্তি হলো ভাবলাম ছোট মানুষ শুধরে যাবে। আজ অবধি একটুও শুধরেছ? আপনি খামোকা রেগে যাচ্ছেন ম্যাম। করেছিটা কি? তুমি জানো না, তাই না? আমার মাথায় তো জট নেই, ধ্যান ট্যান করি না, জানবো কিভাবে? তর্ক করছো? জয় মুখে আঙুল দিল। তুমি নিজেই বলো তো, একজন ছাত্রনেতার সাথে এরকম অসভ্য কর্মকাণ্ড যায়? ভার্সিটিতে মেয়েরা যদি তোমার কাছে নিরাপদ না হয়, তাহলে জুনিয়ররা তোমার কাছে কি শিখবে? তোমার শাসন মানবে তারা? জয় মাথা নাড়ল। জি না, মানবে না। আমি হলেও মানতাম না। ধমকে উঠলেন ম্যাম। চুপ ফাজিল। তোমায় আমি কি করব জয়? এত দায়সারাভাবে জীবনযাপন করো না। কোথায় গিয়ে আটকে যাবে তখন কিন্তু ফোটানিতে লাভ হবে না বিশেষ। জয় হাসল। ম্যাম, আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো না, কিন্তু আমার সেই পরিণতিকে ভয় লাগে না। এই রোগের ওষুধ নেই। তুমি পাগল জয়, বেশি না অল্প। এক সময় আসবে আমার কাছে সময় করে কথা বলবো। জীবনে পাপ তো কম করলে না, এখন থামা উচিত নয়? না, থামবো কোন সুখে? টাকা পয়সা দেবেন থামলে? মনোয়ারা চুপচাপ চেয়ে রইলেন। জয় আলগোছে হাসল ম্যামের চোখের দিকে তাকিয়ে। পাপ করতে করতে থামলে মানুষ আর বাঁচে না ম্যাম। আমি আর কিছুদিন বাঁচবো ভাবছি। বিয়ে শাদী না করে মরা ঠিক না। মনোয়ারা জয় আমিরের এক হাসিতে ঝলসে গেল, গলে গেলেন যেন। জয়ের চোখের দিকে তাকাতে নেই, এটা তিনি মানতেন আগেও, যখন ভার্সিটিতে ছিল। এত সব কুকর্ম করে বেড়াতো, অথচ গালি ঝরলে বা মারলে যে ছেলে রাগে না, কখনো যে সিরিয়াস হয় না, ঠোঁটের দুষ্টু হাসি অথবা রসিক কথাবার্তা থামে না, তাকে শাস্তি দেবার উপায় কি? মনেরা কপট কঠিন স্বরে বললেন, এখন বলো কি হয়েছে মেয়েটার সঙ্গে তোমার? জয় হা করে নিঃশ্বাস নিল। কিছু বলতে প্রস্তুতি নিল সে। এরপর সুন্দর করে বলল, রাগারাগি হয়েছে। রাগারাগি হয়েছে? জুনিয়রের সাথে রাগারাগি? আর্মিন আমার প্রেমিকা ম্যাম, কিন্তু ও এখন আর আমাকে চায় না। কথা বলতে গেলে ছ্যাদ করে ওঠে শালিক, এড়িয়ে চলে। অতঃপর গতকাল আবার অভিযোগ করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলল জয়। এখন আপনি যদি গিয়ে ওকে এই কথা জিজ্ঞেস করেন, ও এটাও স্বীকার করবে না যে ও আমার প্রেমিকা। তাজ্জব বনে গেলেন মনোয়ারা। তোমার প্রেমিকা? তোমার মতো ক্যাঙ্গারুর প্রেমিকা? এসবও বিশ্বাস করে মরতে হবে? কেন বিশ্বাস করতে পারছেন না? মনোয়ারা চুপচাপ জয়ের দিকে তাকিয়ে রইলেন। এরপর না চাইতেও আচমকা হেসে ফেললেন। তুমি কি ভাবো আমায়? আমি জানি না তোমায়। জয় হাসলো। কি জানেন? মনোয়ারা গম্ভীর হবার চেষ্টা করলেন, অথচ লাভ নেই। তাই তিনি কৌশলে বোঝানোর চেষ্টা করলেন বেপরোয়া ষাটটাকে। আর জ্বালাবে না মেয়েটাকে। তোমার নিজের রেপুটেশন খারাপ হয় এই খাতিরেও তো বদমাশি ছাড়তে পারো। জয় বোঝানোর চেষ্টা করলো, সত্যি ও আমার গার্লফ্রেন্ড ম্যাম। মনোয়ারা কঠিন হতে গিয়েও হাসলেন। গেট আউট। কান ধরে দাঁড় করিয়ে রাখবো এবার। বের হও আমার রুম থেকে। জয় বাইরে বেরিয়ে এলো হাসতে হাসতে। ম্যামের কক্ষ থেকে আপন মনে বলল, আর্মিন, কেন যে এত সহজভাবে নাও তুমি আমায়? কেন? হোয়াই? পলাশের ডেরা উপজেলার শেষ প্রান্তে। চারপাশে বিশাল বিশাল গাছ। তার পাশ একটা পুকুর আছে। পুকুরের পেছনে দোতলা বাড়ি। ওর পরে শ্যাওলা পড়ে রুফটপ টাইপের। হামজা বসলো। পলাশ এলো গায়ে শার্ট জড়াতে জড়াতে, পরনে 3/4 প্যান্ট, নেমে আছে কোমরের নিচ অবধি। এমন সময় আসো? এই তো কেবলই গেলাম রুমে। এসব সময় মাঝপথে চলে আসা যায় নাকি?
হামজা বলল, দরকার বলে এসেছি, রং তামাশার জন্য রাত আছে, কাজের জন্যই দিন। রাতে তো আমি আসবো না, অন্তত কাজের কথা বলতে। তখন এসব কাজ সারবেন। মন বা শরীর তো আর দিন আর রাত বোঝে না। হোটেলে গেছিলি? ওখানে পাইনি বলেই এখানে এসেছি। দুহাত একত্রে করে ঝুঁকে বসলো হামজা। মাজাহারের খবর পেয়েছেন? কাজটা ঠিক করো নাই। বহুত হাঙ্গামা সইতে হবে এর বদলে। অলরেডি কিছু একটা হয়েছে বলেই আসছো। ঠিক বলেছি না? না, ঠিক বলেননি। তেমন কিছুই হয়নি, তবে হবে বলে আশঙ্কা করছি। আপনি আবার মাজাহারকে সাহায্য করছেন না তো? আরে না, আমার কাছে আসে, বসে, একটা ফুঁক মারে চলে যাই। অবাস্তব। পেট বানানোর কথা শুনতে এখানে আসিনি পলাশ ভাই। বাজে কথা রেখে সোজা কথায় আসুন। তো তুই কি চাস আমার কাছে? তোর শত্রুগুলো আমার শত্রু বানাই ফেলি? এখানে বস। ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনীতিবিদকেই দরকার আমার। আমার কারবারের কাছে আমি আপোস করি না, জানিস তো তুই। হামজা এলো। হামজার জন্য নাস্তা এলো। পলাশ খেতে ইশারা করলো। হামজা তা উপেক্ষা করে বলল, আজ যদি মাজারের লোক কোনো হাঙ্গামা করে আপনার কারবারেও ভাটা পড়বে। এখানে বসে কলকাঠি নাড়ার সুযোগ আমি দেব না বোধহয় আর। ইস, কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আমি শুধু কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, আর এটাও চাই তুমি আর মাঝার এক হও। যেহেতু আমারও তোমাদের প্রয়োজন, তোমাদেরও আমাকে। অথচ দুইজন এক হইতে পারো না। মাঝে পিষে মরতেছি আমি, অথচ মেয়র হচ্ছি আমি। মাঝারের 14 গোষ্ঠীর রাজনীতি থেকে উপড়ে ফেলবো। তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে মনে হয় না। পলাশ সিগারেট ধরিয়ে ঠোঁট চেপে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সোফার ওপর শরীরের ভার ছেড়ে বসলো। হামজা শুনল না বোধহয় সেই কথা। সোজা সাপটা বলল, আজ সম্মেলনে যদি একটাও আওয়াজও আসে ওদের, সামান্য পরিবেশ নষ্ট হলে আপনার ধান্দার শিকড় একটানে উপড়ে তুলে ফেলে দেব আমি। মাঝার ঢাকায় চিকিৎসারত, ওর ছেলেরা আতঙ্কগ্রস্ত। অথচ আমি জানি আপনার লোকজন মাঝহারের হয়ে ক্লাবে প্রতিদিন গন্ডগোল করতে যাচ্ছে। আপনি ওদের নিষেধ করবেন। পলাশ চুপচাপ তাকিয়ে রইল একটু হামজার দিকে, পরে গম্ভীর হলো, আমি ওদের যেতে বলিনি। আমিও আমার ছেলেদের যেতে বলবো না। ওরা নিজেই দড়ি ছিঁড়তে খুব ওস্তাদ। আর জয়কে তো চেনেন। এত হাইপার হয়ে এই লাইনে টিকবি না। টিকবি কেমনে? তুই শান্তিপূর্ণভাবে কাজ করে এত তাড়াতাড়ি এখানে আসছো। এখন আমি যা বলি মন দিয়ে শোনো। সংক্ষেপে শেষ করুন, সময় কম হাতে। জয় কোথায় এখন? বাড়িতে। কথাটা মুখে বললেও মনের ভেতরে খট করে উঠল হামজার। যে ডানপিটে ছেলে আসলে বাড়িতে আছে তো। রাগে শরীরের লোম দাঁড়িয়ে গেল হামজার। সব কিছু অসহ্য লাগছে কেন জানি। পলাশ বলল, জয় তোর সাধের গোয়ালের পাগলা ষাঁড়। ওরে তুই ভালো শক্ত দড়িতে আটকাস নাই কোনো দিন, এজন্য ভুগবি খুব। যতই গুছিয়ে রাখতে চাও আব্বা গোয়ালটারে, পাগলা ষাঁড়টা যতদিন খোলা আছে তোমার দুর্ভাগ্যের শেষ থাকার কথা না। নির্বাচনের আগে যে কামড়া করছিস তুই, আমি খালি ভাবতেছি ওরা এখনো কেস ফাইল করে নাই কেন তোর নামে। সাবধান থাক। ঝড়ের আগে নীরবতা বলেও একটা কথা আছে। ঝন্টু সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত, চিন্তিত। কিন্তু মাঝার সুস্থ হোক, ফিরে আসুক। খেলার দিন গেল না, আসতেছে। নির্বাচন ক্যান্সেল করেছিস, ছেলেটারে আদমোরা করেছিস মেরে। এই সময় ঠিক না এসব। হামজা চুপচাপ শুনলো, পরে জিজ্ঞেস করলো, রাজন মামা আসবে কবে? সিগারেট ফেলে দিয়ে বলল পলাশ, রাজধানীতে ব্যস্ততা মেলা, ঠিক নাই কবে আসবে এক ঝলক। আর কিছু বলতে চাচ্ছিলেন মুখের ভেতরে না রেখে বলে ফেলুন। হামজার কথায় হেসে ফেলল পলাশ। তোরে আমার খুব ভাল লাগে হামজা, একদম সফল গ্যাংস্টার তুই। তবে আমারে যে পদে পদে দরকার তোর, এটা ভুলবি না। পলাশের চোখের রং ধূসর, ঠিক বিড়ালের মতো উজ্জ্বল করে। হাসলে কেমন একটা গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে আশপাশে। চেহারাটা অন্যরকম দেখতে। ভ্রুর মাঝখানে ফাঁক নেই, জোর ভ্রু। খাড়া নাকের ডগায় সূক্ষ্ম বিভাজনের কারণে নাকটা অদ্ভুত লাগে দেখতে। কথা বলার সময় ঠোঁটে একটা প্যাচপ্যাচে হাসি লেপ্টে থাকে। এই হাসি দিয়ে দিনাজপুরের কালোবাজারে জমজমাট চলছে পলাশের হাত। হামজা বেরিয়ে এলো। তার মন অশান্ত হয়ে আছে, অস্থির।
হাতে ফোন করলো বেশ কয়েকবার জয়কে। জয় প্রতিটা কল গুনে গুনে কেটে দিল। ফোন ভাইব্রেট হলো হামজার। রিপন কল করেছে। মিনিট চারেকের মতো শুধু বলল ওপাশ থেকে। হামজা শুনল, মাথায় রক্ত উঠে গেল। সোজা গাড়িতে উঠল বাড়ির উদ্দেশ্যে। তরু অসময়ে হামজাকে দেখে চমকালো। হামজার রাগে না, খুব শান্ত মানুষ। রাগলে মানুষ থাকে না, এটাও সত্য। জয়, জয় কই? তরু কথা বলল না, মাথা নত তার। হাত পা শিরশির করছে। তরু নীরবতা হামজাকে ক্ষুব্ধ করে তুলল। হাতের ফোনটা এক আঁচড়ে 4 খণ্ড করল। বকে উঠল, জানোয়ারের বাচ্চা! বের হয়ে গেছে বললাম, বাইরে পরিস্থিতি খারাপ, বের হোস না। বের হইছে আবার ভার্সিটিতে গিয়ে অকামো করা সারা। তোরা কেউ দেখিসনি? যখন বের হইছে দেখিসনি? তরু ঠকঠক করে কেঁপে উঠল। দৌড়ে এলো সকলে। সব সবগুলো নাকে তেল মেরে ঘুমাও এক একটা। ওই শুয়োরের বাচ্চা আজ বাড়ি আসলে ডাইনিং টেবিলের ওপরে থাকা জগটা এক বাড়িতে মেঝেতে ফেলল। ঝনঝন করে গুঁড়ো হয়ে গেল সেটা। হুমায়ুন পাটোয়ারি এগিয়ে এলেন। কি হয়েছে, খেপছিস কেন? জয় বাচ্চা ছেলে, ওরে নিয়ে এত ভয় পাওয়া লাগবে? কি শুরু করেছিস? তুলি বের হয়ে এলো। তোমার ছেলে কি মানুষ আব্বু? কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল, জয় সেখানে গেছে হয়তো। হামজা তাকালো তুলির দিকে। তুলি চুপ করে গেল। হামজার চোখ দিয়ে রক্ত ছুটে বের হচ্ছে। চোখ বুজে খেপে যাওয়া গোখরা সাপের মতো ফস ফস করে শ্বাস নিল নিজেকে শান্ত করতে। সোফার পাশে হাতের ডান সাইডে কাউচের ওপর জয়ের হেডফোন পড়ে আছে। সেটা তুলে ছুঁড়ে মারল শূন্যে। সেটা গিয়ে দেওয়ালে লেগে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। হুমায়ুন পাটোয়ারি বলল, তুই শান্ত হ, ওর কিচ্ছু হবে না। দাঁত আটকে বলল হামজা, আপু কথা কম বলেন আপনি। তুলি ভেতরে উঠে যা যা গর্জে উঠল হামজা। তুলে চোখ বুজে ফেলল বজ্রকণ্ঠে, তবে নড়ল না। তরুর গা কেঁপে উঠল অজান্তেই। হাতের লোম দাঁড়িয়ে গেছে, শিউরে উঠল শরীরটা। বাইরের পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে আপনার কোনো? ফোন লাগান কুত্তার বাচ্চারে, জলদি জলদি করেন। ফোন কই আপনার? ফোন কই? হুমায়ুন পাটোয়ারি দৌড়ে গিয়ে ফোন আনলেন। ফোন করলেন জয়কে। জয় দুবার কেটে দিয়ে 3বার রিসিভ করে। হামজা ফোন কানে ধরতেই মারি পিষল, বান্দির বাচ্চা, কই মরতে গেছিস? আজ আমার সামনে আসলে তোর রুহু না বের করেই নি আমি। হারামের বাচ্চা, শালা শুয়ার! কতবার নিষেধ করে গেছি আমি তোরে, 5 মিনিটের মধ্যে বাড়ি না আসলে খুন হয়ে যাবে আমার হাতে। জীবিত পুঁতে রাখবো একদম। কথা কানেও যায় না, মাথায়ও ঢোকে না। সেই মুহূর্তেই ভেতরে ঢুকলো জয়। তার কানে ফোন ধরা তখনও। হামজা ফোন নামিয়ে এগিয়ে গেল জয়ের দিকে। জয় এক লাফে সোফা টপকে ওপাশে গিয়ে দাঁড়ালো। ভাই থামেন বাল, আমি কিন্তু ছোট বাচ্চা না। কাজ ছিল, বের হয়েছিলাম। সবার সামনে মারলে বেজ্জতি হবে আমার। হামজা তেড়ে ধরতে গেলে জয় ছিটকে দাঁড়ালো। আমারে কি তোমার ভুদাই মনে হয়? ওরা আসবে আর আমার ক্ষতি করে চলে যাবে, আমি আমি পেছনে মারা খেয়ে চেগায়ে পড়ে থাকবো এখানে? হামজা নিয়ন্ত্রণ করতে গিয়েও পারল না, বিশ্রী ভাষায় বকলো, আর একটা কেস যদি ভরে দেয় তোর পেছন দিয়ে, তারপর? এমনিতেই কি চারদিকে প্যারার অভাব? কিসের সম্মেলনে ডেকে এসেছিস কালকে? আর মাত্র 15 দিনও নেই নির্বাচনের। এই সময় তোকে টলারেট করব নাকি? যা যা ঝামেলা বেঁধে আছে চারিদিকে আরও ঝেপে ঝেপে আসছে, সেগুলো টেকাল দিব। তোর ঝন্টু আব্বা তোর নামে কত রকমের কেস ফাইল করবে। তোরে ফাঁসিতে দড়িতে না ওড়নায় ঝুলাবে। আমার নির্বাচনের চাঙ্গে না মাচায় তুলবে, সে পরিকল্পনা আসছে। ভার্সিটিতে তোর বিপক্ষ আন্দোলন চলছে, নির্বাচনের দিন এগিয়ে আসছে। শুয়ারের বাচ্চা, এবার ভালো হ। চাপ নিতে নিতে আমার ধৈর্যর টান লাগলে সবগুলোর একসাথে কুচি কুচি করে কেটে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেব। এরকম কর্ম করে রাখো, তার সামাল দেওয়ার জন্য আমি একা। করে হামজা রুখে গেল জয়ের দিকে। গায়ে হাত লাগার আগেই মাঝখানে তুলে এসে দাঁড়ালো। থাম, রাগ উঠলে পাগল হয়ে যাস। মানুষের চামড়া আছে তোর মাঝে, এই জন্যই তো ভাবি তোকে ঘেন্না করে। হামজার চোখ বুঝলো। তুই সরে যাস সামনে থেকে, তোর গায়ে হাত দিতে চাচ্ছি না আমি। বেশিক্ষণ মনে রাখতে পারবো না। তুই মেয়ে মানুষ, ভুলে যা। পারলে ভুলে গিয়ে মার আমায়। ওর শরীর ভালো, তুই ওকে মারতে চাচ্ছিস? তার আগে নিজের দিকে দেখ। সব ভুল করে ওই করে, তোর কোনো ভুল নেই।
তুই তো চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ দিয়েছিস কেন? ওরা এখন খেপে গেলে সামাল দেওয়া কষ্ট হয়ে যাচ্ছে, তার ভাগ জয় কেন নেবে? তুই ক্ষমতার লোভে বহু আগেই জানোয়ার হয়ে গেছিস, জয়কে বানিয়েছিস শোধ। এ বাড়িতে কোনো পুরুষ বা মেয়ে, লোকটা ভালো, কেউ কাউকে কাদা ছোড়ার নেই। হামজা সরে এলো। জয় সোফা টপকে হামজার সামনে এসে দাঁড়ায়। ভাই। হামজা কাঁধের দুই পাশে নিজের দুই হাত জড়িয়ে পেঁচিয়ে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল হামজাকে। এরকম নির্লজ্জের সামনে চেয়েও হামজা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না আর। মুখ কঠিন করে ভারী শ্বাস ফেলতে লাগলো। জয় পা ফাঁক করে বসলো সোফাতে পাশেই। ঠান্ডা হও তুমি, সব ঠিক আছে, যা হয় দেখা যাবে। কিছু না হতেই তা হবে আশঙ্কা করে যদি অশান্তি করো, তাহলে না হওয়া অবধি যে শান্তিটুকু পাওয়ার ছিল সেটাও থেকে বঞ্চিত হচ্ছি আমরা। হামজার দাঁত খিসল। ফাক ইউর প্লেস আন্টি। জয় হামজার কোলে মাথা রেখে শুয়ে বলল, ফাক ইউ টু ব্রো। হামজা মাথা এলিয়ে বসলো। তুই কি করেছিস আর্মিনের সাথে? খবরদার ভাই, একদম এসব মেয়ে ঘটিত বিষয়ে জড়াবে না আমায়। আমি ভার্জিন ছেলে, ভালো ছেলে। তুমি আর্মিনকে গিয়ে জিজ্ঞেস করো ও আমার সাথে কি করেছে। সকালের কানে বোমা ফাটালো যেন। তরু ভ্রু কুচকালো। আর্মিন আবার কে? কোন মেয়ে জয়ের সাথে কি করেছে? হামজা বলল, কিসের বাজে কথা বলছিস? ও কি করবে তোর সাথে? আমি কিছু না করে ভুল করেছি? শালি আমার নামে অভিযোগ করেছে আমি নাকি ইপটিজিং করি ওকে। কসম, এখনো অবধি ছুঁয়ে পর্যন্ত দেখিনি, মুখটাই দেখেছি ভুলভাল একবার। পাগল ছাগল চেংড়ি, ইপটিজিংও বোঝে না। চাঁদনির সাথে আবার দেখা করতে সেদিন ওদের পায়নি অন্তু। ঘরবাড়ি আছে, মানুষ নেই, আজব ব্যাপার। আখির লাশ মাটি হয়েছে 2 সপ্তাহ হয়নি। হতে পারে হামজারাও উচ্ছেদ করে দিয়েছে ওদের। আশেপাশের বাড়িতে খোঁজ করতে যেতে পারেনি সংকোচে। পাশে হামজার ক্লাব, পুরো এলাকা পোস্টারময়। গাড়িতে গাড়িতে মাইকিং চলছিল, বিশ্রী অবস্থা। শহরের ভেতরে ঢুকে ভীষণ অস্বস্তি হলো অন্তুর। আব্বু ছাড়া একা চলার অভ্যাস নেই। 4 মাস আগেই 2টো ছাত্র পড়াতো, নিজের ব্যস্ততা এবং আমজাদ সাহেবের নিষেধ বাদ দিয়েছিল। একজনের কাছে 2 মাসের বেতন পাওনা ছিল, তা কোনোদিন চাইতে যায়নি অন্তু। সেদিন ফেরার পথে তাদের বাড়ি পড়েছিল। মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভেতরে বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকা জোর করে হাতে ধরিয়ে দিলেন। অন্তুর ফুরফুরে লাগছে মনটা। পুরুষেরা ভাবে তারাই বোধহয় শুধু বেকারত্বে পিষে মরে, শখ আহ্লাদ পূরণের ব্যর্থতায়। তারা বুঝবে না, মেয়েরাও স্বপ্ন দেখে নিজের যোগ্যতায় জোরে হালাল উপার্জনের টাকায় 2টো মানুষের হাতে কিছু তুলে তাদের কপট রাগের শিকার হতে। এখন অন্ত পুরো টাকাটা দিয়ে একটা দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি কিনে নিয়ে যাবে আব্বুর জন্য। আব্বু হাসবেন না, একটুও না, বরং গম্ভীর হয়ে বলবেন, বেশি বড় হয়ে গেছিস? এসব আনতে কে বলেছে? তোর এটা নেই, সেটা নেই, এটা দিয়ে কিনে নেওয়া যেত না? যা নিয়ে যা, তোর ঘড়ি লাগবে না আমার। আমি ঘড়ি পরি না এখন আর। অন্তু চুপচাপ রেখে চলে আসবে। তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবেন আমজাদ সাহেব। উল্টে পাল্টে দেখবেন, অল্প বিস্তর হাসবেন, সে হাসিও যেন গম্ভীর দেখাবে। এরপর হাতে পড়বেন ঘড়িটা, আবার খুলে রেখে দেবেন পুনরায় আলমারির ডান পাশের ডয়ারে। ঘড়ি কেনা শেষে ফেরার গাড়ি থামালো অন্তু। চালক বলল, আপা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, ট্রাফিক শালারা বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না এখানে। গাড়ির ভেতরে ঠেসে ঠুসে বসার মতো কোনো মতো জায়গা রয়েছে। সব যাত্রী পুরুষ। অন্তু বলল, পরের গাড়িতে চলে যাব, যান আপনি। আরে আপা, সমস্যা কি? সবার ঘরে মা বোন আছে, এরা কেউ আপনার ভাই, কেউ বাপের মতো। বসেন, তাড়াতাড়ি চলে যায়। অন্তু হাসলো। জি, একদম ঠিক কথা বলেছেন। বেগানা বলে শুধু একটা শব্দই রয়েছে, এর কোনো যুক্তি নেই। হুদাই এই শব্দটার উৎপত্তি, কারণ যেহেতু বাড়িতে মা বোন সবার রয়েছে, সুতরাং বাইরের সবার মা বোন। এত সন্দেহের অবকাশ নেই, পৃথিবীতে সবাই সবার মা বোন। তো ভাই, আপনি আপনার কোন মা বা বোনকে বিয়ে করেছেন? জায়েজ হয়েছে তো বিয়ে? ফাজলামি করার জায়গা পান না? নাটক এসব ঘুমটার তলে যে খেমটা চলে তা তো লোক জানে না। রাস্তাঘাটে বের হন কেন তাইলে? এত যখন দেমাক, তখন উড়োজাহাজে চড়ে পথঘাটে চললেই পারেন। অন্তু মাথা নাড়ল। আপনার পরামর্শ আমি মনে রাখবো ভাই। এরপর যতদিন উড়োজাহাজ কিনতে অথবা তার পাশে গা লাগিয়ে চট করে বসে যেতে না শিখি, ততদিন আর বের হব না।
লোকটা কিছু বলতে উদ্যত হলে অন্তুর কণ্ঠস্বরে শীতলতা পিলতে কঠিন দৃঢ় হয়ে উঠল। যান, দাঁড়িয়ে থাকবেন না। আর লোকটা আবার কিছু বলতে নিতেই অন্তুর কথা বিচ্ছুরিত তীব্র হলো। আমি আপনাকে নিমন্ত্রণ পাঠিয়ে আসিনি আমার কথাগুলো শোনার জন্য। আপনি এসে দাঁড়িয়েছেন, কথা তুলছেন। যান যান। নাকের পাটা শিউরে উঠল অন্তুর, চোখ তির্যক হলো। গাড়িওয়ালা চলে গেল অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে। অন্তুর কানে এলো, গায়ে লাগলো না। সে এইদিকে ওইদিকে তাকালো। দৃষ্টি থামলো। অন্তিক রাস্তা পার হচ্ছে, সাথে একটা কালো কুচকুচে লোক, ভয়ঙ্কর চেহারা, সুরত, গলায় কমপক্ষে 20-25 রকমের চেন, হাতে বালা, ঘাড়ে ট্যাটু। অন্তিকের মুখ চোখ শুকনো। যে ছেলে কোনোদিনও আম্মা অল্প ধমকে কথা বললেই 7 দিন হোটেলে খেত, তাকে লোকটা শাসিয়ে কথা বলছে বোধহয়। অন্তিক বাধ্যগতের মতো মাথা নাড়ছে, খুশি করার চেষ্টা করছে লোকটাকে। অন্তু ভ্রু কুচকে তাকিয়ে রইল। অন্তিক নেই, জীর্ণশীর্ণ এক ভিখারি দেহে পরিণত হয়েছে। চোখের নিচটা কালো, মুখে মলিনতা।